আমার বোনের একটি পা ছিল বিকলাঙ্গ, তবে তার স্বামী সম্পূর্ণ সুস্থ ছিলেন। একদিন আমি বোনের বাড়িতে ছিলাম, তখন হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি শুরু হল। বোনের খুব ইচ্ছে করছিল বৃষ্টিতে ভিজতে। তার স্বামী, যাকে আমি জিজু বলি, বোনকে কোলে তুলে ছাদে নিয়ে গেলেন। আমি নিজেও ছাদে যাওয়ার জন্য উঠছিলাম, তখন হঠাৎ করেই জিজু নিচে ফিরে এসে আমাকে কোলে তুলে নিলেন। এই সময় আমার হাত ভুলবশত তার শরীরের একটি স্পর্শকাতর স্থানে চলে যা। এরপর তার আচরণে বদল ঘটে এবং তিনি আমাকে সরাসরি তার ঘরে নিয়ে যান। ঘরে পৌঁছানোর পর বিন্দুমাত্র সংকোচ ছাড়াই তিনি এমন কিছু করলেন যা দেখে আমি। হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পে আপনাদের স্বাগতম। আমার নাম রিয়া। আমার বোনের বিয়ের সময় আমি পরীক্ষার জন্য খুবই ব্যস্ত ছিলাম, তাই আমি বিয়ের আনন্দ উপভোগ করতে পারিনি, এমনকি দুলাভাইয়ের সাথে মজাও করতে পারিনি। আমি দুলাভাইয়ের একমাত্র শালী, এবং এই মজার সুযোগটি হাতছাড়া হওয়ায় আমি খুবই হতাশ হয়েছিলাম। কিন্তু 6 মাস পর অবশেষে আমার পরীক্ষা শেষ হল এবং আমি কিছুটা ফ্রি সময় পেলাম। তখন আমি সিদ্ধান্ত নিলাম বোনের বাসায় গিয়ে কিছু সময় কাটাব। বিয়ের 6 মাস পর আমি বোনের সাথে দেখা করতে গেলাম। এতদিন পর বোনের সাথে দেখা হওয়ায় আমার মনটা ভীষণ ভালো হয়ে গেল। যখন আমি বোনের বাসায় পৌঁছালাম, তখন দেখলাম জিজু কোথাও বাইরে যাচ্ছেন। আমি তাকে জোর দিয়ে বললাম যেন তিনি তার মিটিং বাতিল করে আমার সাথে কিছুটা সময় কাটান। প্রথমে তিনি কিছুটা অজুহাত দিলেন যে তার কাছ থেকে ছুটি পাওয়া কঠিন, কিন্তু যখন আমি তার সাথে একটু হাসিঠাট্টা শুরু করলাম, তিনি তৎক্ষণাৎ তার মিটিং বাতিল করলেন এবং বাড়িতে থাকার সিদ্ধান্ত নিলেন। হয়তো আমার এমন প্রাণবন্ত স্বভাব তাকে ভালো লাগল। 6 মাস পর বোন এবং দুলাভাইয়ের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগছিল। আমার বোনের একটি পা অচল ছিল, তিনি সবসময় লাঠির সাহায্যে হাঁটতেন। এমন একজন অসুস্থ মেয়েকে দুলাভাইয়ের মতো একজন বোঝদার এবং সৎ স্বামী পেয়ে আমাদের পরিবার খুবই খুশি হয়েছিল। আমার বাবা মা বোনের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন, কারণ তারা ভাবছিলেন বোনের এমন শারীরিক অবস্থার কারণে হয়তো তার বিয়ে হবে না। বোনের বিয়ে হয়েছিল 30 বছর বয়সে, যা কিছুটা দেরিতে হয়েছিল, তবে একজন সঠিক মানুষের সাথে। তাই আমার বাবা মা অনেকটাই স্বস্তি পেয়েছিলেন। বোনের সুখী সংসার দেখে আমার মনেও শান্তি এসেছিল। বোনের বাড়ি যাওয়ার পর আমি দেখছিলাম গৃহকর্মী কাজ করছে। বোন বলল, তোর জিজু আমার এমন কষ্ট সহ্য করতে পারে না, তাই সে আমার সাহায্যের জন্য বাড়িতে একজন গৃহকর্মী রেখেছে। গত 6 মাসে জিজুর সাথে আমার তেমন কোনো বিশেষ কথা হয়নি। মাঝে মধ্যে মা বাবার সাথে বোনের ফোনালাপ হতো, কিন্তু তখনও জিজু তার কাজের কারণে বাইরে থাকতেন, তাই তার সাথে তেমন কথা বলার সুযোগ পেতাম না। আমি জানতাম না যে জিজু এতটাই স্নেহশীল হবেন। সেই দিন জিজু আমাকে তার পাশে বসিয়ে নিজের হাতে খাওয়ালেন, যা দেখে বোন খুব খুশি হয়েছিল। বোন বলল, তুই মাত্র কিছুক্ষণ হলো বাড়িতে এসেছিস, কিন্তু তোর আশাতে পুরো বাড়ির পরিবেশই আনন্দমুখর হয়ে উঠেছে। বোনের কথার সাথেই জিজু আমার প্রশংসা করতে লাগলেন। তিনি বললেন, তুমি ঠিক বলছ নেহার, আমার বোনের নাম। সত্যিই রিয়ার আশাতে ঘরের পরিবেশটা প্রাণবন্ত হয়ে উঠেছে। কথা বলতে বলতে জিজু আমার গলায় হাত দিয়ে আমাকে আরও কাছে টানলেন। আমি এটাকে তার সাধারণ মজা হিসেবে ধরছিলাম। সেই রাতে যখন আমরা সবাই খাওয়া শেষ করলাম, জিজু আমাদের জন্য মশলা পান নিয়ে এলেন। আমি সাধারণত পান খাই না, তাই আমি সেটা খাইনি। কিছুক্ষণ বাইরে সবাই মিলে কথা বলার পর আমি আমার ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হল। জিজু আমার জন্য মশলা পান নিয়ে ঘরে এসে হাজির। আমি বললাম, জিজু আমি পান খাই না, তাই সবার সাথে পান খাইনি। জিজু বললেন, এই প্রথম তোমার জন্য কিছু নিয়ে এলাম আর তাতেই তুমি আমাকে হতাশ করছো। যা আমি তোমার জন্য এনেছি তা দেখে তোমার নিশ্চিন্ত হওয়া উচিত। আমি ঠিক সেই কাজটাই করতে এসেছি। আমি পান খাই না, তাই জিজু কিছুটা বিরক্ত হলেন। আমি তাকে বিরক্ত করতে চাইনি, তাই তার হাত থেকে পান নিয়ে খেয়ে ফেললাম। আমাকে পান খেতে দেখে জিজু যেন সন্তুষ্ট হলেন না, বরং তিনি আমার সামনে দাঁড়িয়ে রইলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার কি এই ঘর থেকে কিছু দরকার ছিল? তিনি বললেন, না না, পান খাওয়ার পর তোমার ঠোঁটগুলো কেমন লাল হয়েছে তা দেখতে চাই। আমি তার কথায় কিছুটা হতবাক হয়ে গেলাম, কিন্তু কিছু বললাম না। সেই রাতে যখন আমি পুরো পান খেয়ে ফেললাম, তখন জিজু আমার ঘর থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার আগে তিনি আমাকে জড়িয়ে ধরে গুড নাইট বললেন। কিন্তু জিজুর এই আচরণে যে কিছু গোপন ইঙ্গিত ছিল তা আমি তখনও বুঝতে পারিনি। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে তৈরি হয়ে ঘর থেকে বের হলাম। তখন দেখি জিজু একটি ব্যাগ নিয়ে কোথাও যাচ্ছেন। সেটা তার অফিসের কাজ নয়, কারণ তিনি সাধারণত 9:30 অফিসে যেতেন। তার ট্রাভেল ব্যাগ দেখে আমি বুঝতে পারলাম তিনি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছেন। আমি আবারও তাকে আটকানোর চেষ্টা করলাম। বললাম, জিজু আমি তো মাত্র একদিন হলো এসেছি, আর আপনি এখনই কাজের জন্য বেরিয়ে যাচ্ছেন? আমার সাথে একটু সময় কাটান। জিজু বললেন, আমার খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে, কাজ শেষ হলেই আমি দ্রুত ফিরে আসব। আমারও তোমার সাথে সময় কাটাতে ইচ্ছে করছে, কিন্তু কি করব? যখন আমি কাজ করব তখনই তো তোমার বোনের সংসার চালাতে পারব। জিজুকে বারবার কাজের জন্য আটকে রাখা ঠিক মনে হয়নি, তাই আমি তাকে আর থামানোর চেষ্টা করলাম না। বললাম, যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে আসার চেষ্টা করবেন,
আমার কথা শুনে জিজু বোনকে তার ঘর থেকে রুমাল নিয়ে আসার জন্য পাঠালেন। বোন আমাকে তার সাথে ঘরে নিয়ে গেল। ঘরে ঢুকেই তিনি ওয়াশরুমে চলে গেলেন আর আমাকে বললেন, তুই রুমালটা খুঁজে বের কর। আমি রুমাল খুঁজতে ব্যস্ত ছিলাম, তাই ঘরে কে ঢুকল সেটা খেয়াল করিনি। হঠাৎ কেউ আমার গালে চুমু খেল। এইসব কিছুই মুহূর্তের মধ্যে ঘটে গেল। পিছনে ফিরে দেখি জিজু। আমি অবাক হয়ে বললাম, জিজু এটা কেমন মজা? তিনি বললেন, সরি রিয়া, আমি তোমাকে নেহার ভেবেছিলাম। আমি মনে মনে ভাবলাম, আমাকে নেহার ভেবে নেওয়ার কোনো কারণ ছিল না, আমি তো তার কাপড় পরিনি, আর না আমি তার মতো দেখতে। কিন্তু জিজু বললেন, নেহার আর তোমার উচ্চতা একেবারেই একরকম, তাই আমি বুঝতে পারিনি যে তুমি রিয়া। তিনি সারা বলার আগেই বোন ওয়াশরুম থেকে বেরিয়ে এলেন। তিনি আমাদের পাশে দাঁড়ালেন। তখন জিজু বোনের গালে চুমু খেলেন। তাদের এই ঘনিষ্ঠতা দেখে আমি লজ্জা পেয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে এলাম। আমার পিছনে পিছনে তারা দুজনও বেরিয়ে এলেন। কিছুক্ষণ পর জিজু তার কাজের জন্য বাইরে চলে গেলেন। জিজু চলে যাওয়ার পর আমি বোনকে জিজ্ঞেস করলাম, দিদি, জিজু আজ এত তাড়াতাড়ি বাইরে যাচ্ছেন, তার কি কোনো বিশেষ মিটিং আছে? বোন বলল, তোর জিজু 3 মাস আগেই তার চাকরি ছেড়ে দিয়েছে। তিনি নিজে একটা ব্যবসা শুরু করতে যাচ্ছেন। সেই কাজেই তার এত ব্যস্ততা। তার চাকরি ছাড়ার কারণ, তিনি নিজের ভবিষ্যতের জন্য কিছু টাকা জমিয়ে রেখেছিলেন। থেকেই তার ইচ্ছা ছিল নিজে কিছু শুরু করা। আমার তখনই বুঝতে পারলাম বোনের জীবন কতটা বদলে গেছে। আমি জিজ্ঞেস করলাম, তোর জিজু চাকরি ছেড়ে দেওয়ার পর থেকে তুই কি কখনো বিরক্ত হোসনি? তার কাজের চাপ তো অনেক বেড়ে গেছে। বোন বলল, না, আমি খুব খুশি যে সে এমন কিছু শুরু করেছে যা তার নিজে, আর তার সঙ্গে আমার অনেক ভালোবাসা আছে, যা তাকে আরও সফল করবে। বোনের কথা শুনে আমি আরও বেশি খুশি হলাম। এমন ভালোবাসা ও বোঝাপড়া আমার চোখের সামনে দেখে আমি সত্যিই খুব আনন্দিত হয়েছি। আমাকে বোঝানোর পর থেকে আমি আর কখনো তাকে কাজে যাওয়ার সময় থামানোর চেষ্টা করিনি। সে সব কিছুই করছে আমাদের সুখী জীবনের জন্য। দিদি আর জিজুর মধ্যে ছিল চমৎকার বোঝাপড়া। দেখতে দেখতে 10 দিন পার হয়ে গেল, কিন্তু জিজুর কোনো খবর নেই। সেই 10 দিনে দিদি আর জিজুর তেমন কোনো কথাও হয়নি। আমি জিজুকে মেসেজ করে বললাম, আমি আপনার জন্য অপেক্ষা করছি। জিজু বলল, আমি শিগগিরই আসছি। কিন্তু এরপর আরও 5 দিন কেটে গেল। 15 দিন পর অবশেষে জিজু বাড়ি ফিরল। ফেরার পথে সে আমার জন্য এবং দিদির জন্য সুন্দর কিছু পোশাক নিয়ে এসেছিল। জিজু বাড়ি ফিরতেই আমি দৌড়ে গিয়ে তার ব্যাগগুলো নিয়ে নিলাম এবং সেগুলো তার ঘরে রাখলাম। আমি বললাম, যতদিন আমি এখানে আছি আপনাকে কোথাও যেতে দেব না। আমার কথা শুনে জিজু সম্মতিসূচক মাথা নাড়ল এবং আমার হাতে এনে আমার জন্য আনা পোশাকের বাক্সটি দিল। বাক্সটি নিয়ে আমি নিজের ঘরে চলে গেলাম। পোশাকগুলো খুবই সুন্দর ছিল। পোশাকের সাথে আমি 3টি ছোট বাক্স দেখতে পেলাম। এগুলোতে মহিলাদের কিছু ছোট পোশাক ছিল। হয়তো ভুল করে সেগুলো আমার কাপড়ের সঙ্গে চলে এসেছে। আমি সেই বাক্সটি নিয়ে দিদির ঘরে গেলাম। দিদিও তখন জিজুর আনা কাপড় দেখছিল। জিজু তখনও সেখানে ছিল। আমি দিদির হাতে সেই ছোট বাক্সটি দিয়ে বললাম, দিদি, তোমার রোমান্টিক স্বামী তোমার জন্য কিছু বিশেষ পোশাক এনেছে, কিন্তু ভুল করে সেগুলো আমার ব্যাগে চলে এসেছে। আমি হাসতে হাসতে দিদিকে কথাগুলো বলছিলাম। আমাকে দেখে দিদি হাসল এবং বলল, হয়তো সাইজ ভুল করে নিয়ে এসেছে, এগুলো আমার জন্য না, এই কাপড়গুলো হয়তো অন্য কারো জন্য ছিল। দিদির কথা শুনে জিজু বলল, হ্যাঁ, হয়তো ভুল করে সাইজ ছোট হয়ে গেছে। পরের বার যখন ওই শহরে যাব তখন এগুলো ফেরত দিয়ে আসব। এটা কি আসলেই ভুল ছিল, নাকি আমার জন্যই আনা হয়েছিল? সেটা তো শুধু জিজুই জানে। হঠাৎ আমি ঘুরে বসলাম আর হাতটা বিছানার এক পাশে চলে গেল। হঠাৎ বুঝতে পারলাম বিছানায় আরও একটি হাত আছে। আমি সাথে সাথে লাইট অন করলাম। দেখি জিজু বিছানায় বসে আছে। রাত 12টায় তাকে আমার ঘরে দেখে আমি ভয় পেয়ে গেলাম। আমি বললাম, জিজু, আপনি আমার ঘরে কি করছেন? জিজু বলল, প্রথমে তোমার ভয় দূর করো। আমার বাড়িতে আমি ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। আমি বললাম, ঠিক আছে, কিন্তু এই রাতে এখানে আসার মানে কি? জিজু বলল, আমি তোমার জন্য কিছু নিয়ে এসেছি। সে তার পিছনের হাতটা সামনে এনে আমার হাতে সেই 3টি ছোট বাক্স দিল। তারপর বলল, এই বিশেষ পোশাকগুলো তোমার জন্যই এনেছি। একবার পরে দেখো, তোমার ভালো লাগবে। আমি তার শালি, স্ত্রী নয়। সে কিভাবে আমার জন্য এ ধরনের ব্যক্তিগত পোশাক কেনার কথা ভাবল? বাক্স আমার হাতে ধরিয়ে দিয়ে সে আমাকে অদ্ভুতভাবে দেখতে থাকল। তার এই দৃষ্টি আমার একদমই ভালো লাগছিল না। তখনই তাকে আমার ঘর থেকে বের করে দেয়া প্রয়োজন ছিল। আমি মিষ্টি করে বললাম, ধন্যবাদ এবং শুভরাত্রি বলে তাকে ঘর থেকে বের করে দিলাম। পরের দিন সকালে আমি নিজেকে প্রস্তুত করে নাস্তার টেবিলে এলাম। টেবিলে এসে দেখি শুধু জিজু বসে আছে। সে খবরের কাগজ পড়ছিল। দিদি রান্নাঘরে ব্যস্ত ছিল। আমি টেবিলে গিয়ে বসলাম। আমাকে দেখে জিজু আমার কানে কানে বলল, তুমি কি সেই বিশেষ সেটটি পরেছ যা আমি তোমার জন্য এনেছি? সেটটি কি তোমার গায়ে ফিট হয়েছে? জিজু আমার সাথে এমন ধরনের প্রশ্ন কিভাবে করতে পারল? আমি শুধু দিদির জন্য চুপ রইলাম। কোনো উত্তর না দিয়ে আমি সেখান থেকে চলে গেলাম। দুপুরে হঠাৎ করে আবহাওয়া বদলে গেল। কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হল। দিদি আর আমার বৃষ্টি খুব পছন্দ।
তখন আমি জিজুর হাত ধরে তাকে ছাদে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু দরজার কাছে এসে জিজু বলল, তুমি যাও, আমি নিহারিকাকে নিয়ে আসছি কিছুক্ষণ আগে। দুপুরের খাবার খাওয়ার সময় দিদির নজর এড়িয়ে জিজু আমাকে, তুমি খুব সুন্দর দেখাচ্ছ, ইঙ্গিত করেছিল। জিজুর আচরণে মনে হচ্ছিল হয়তো সে আমাকে পছন্দ করতে শুরু করেছে। আমি তার হাত ধরে ছাদে নিয়ে যেতে চেয়েছিলাম, ভাবছিলাম সে হয়তো দিদির কথা ভাববে না, কিন্তু যা ভাবছিলাম তা ভুল প্রমাণ হল। সে আমার হাত ছেড়ে দিয়ে তার স্ত্রীকে নিয়ে আসতে চলে গেল। কিছুক্ষণ পর জিজু দিদিকে কোলে করে ছাদে নিয়ে এলো। তারা দুজনই আনন্দে ভিজছিল। আমার দিদির ফটোগ্রাফির শখ ছিল, তার জন্য নিজেই একটি ক্যামেরা কিনেছিল। দিদি তখন বলল, দিয়া, আমার আলমারি থেকে ক্যামেরাটা নিয়ে আসো, এই বৃষ্টিতে আমাদের কিছু ভালো ছবি তুলে দাও। দিদির কথা শুনে আমি সঙ্গে সঙ্গে তার ঘরে গিয়ে ক্যামেরা খুঁজতে লাগলাম। অনেক খোঁজাখুঁজি করেও পাচ্ছিলাম না। অবশেষে যখন পেলাম তখন ঘর থেকে বেরিয়ে দেখি জিজু ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। সে বলল, দিয়া, তুমি অনেকক্ষণ ধরে ভিতরে আছো। আমি ভাবলাম হয়তো তুমি ক্যামেরাটা পাচ্ছ না। হ্যাঁ জিজু, ক্যামেরা খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু এখন পেয়েছি। চলুন, বৃষ্টি থামার আগে কিছু ভালো ছবি তুলে দিই। আমি ছাদে যাওয়ার জন্য বেরিয়ে এলাম। তখনই জিজু আমার হাত ধরে আমাকে কাছে টেনে নিল। সে আমাকে কোলে তুলে নিয়ে অর্ধেক সিঁড়ি পর্যন্ত নিয়ে গেল। আমি বুঝতে পারছিলাম না কেন সে আমার সাথে এতটা ঘনিষ্ঠভাবে আচরণ করছে। ছাদে পৌঁছে আমি তার আর দিদির ছবি তুলতে লাগলাম। তাদের ভালোবাসা দেখে আমি সত্যিই বিস্মিত হয়েছিলাম যে আমার অক্ষম বোনকে এমন একজন স্বামী পেয়েছে যা সে কখনো কল্পনাও করতে পারেন। দিদি ছিল ৩০ বছর বয়সী, আর জিজু ছিল ২৮ বছরে। জিজু দেখতে সুদর্শন এবং শারীরিকভাবে খুবই শক্তিশালী। আমি হঠাৎ ভাবতে শুরু করলাম, জিজু আমার অক্ষম বোনের মধ্যে এমন কি দেখেছিল যে তার সাথে বিয়ে করেছে। আমরা প্রায় ১.৫ ঘণ্টা ধরে বৃষ্টিতে ভিজতে থাকলাম। ঘরে এসে আমি আবার গোসল করতে গেলাম। গোসল করতে গিয়ে হ্যাঙ্গারে রাখা তোয়ালেটা খেয়াল করলাম। তখনই মনে পড়ল, আমি তো তোয়ালে সঙ্গে আনতেই ভুলে গেছি। তখন আমি দিদিকে ডাকতে শুরু করলাম। আমার বারবার ডাকার পর অবশেষে কেউ আমার ঘরে এলো। আমি ভেবেছিলাম দিদিই এসেছে, তাই বাথরুম থেকে হাতটা বাইরে বের করে বিছানায় রাখা তোয়ালে নিতে চাইলাম। তখন হঠাৎ করে দিদি আমার হাতে হাত বুলাতে শুরু কর। আমি যখন বাইরে তাকালাম তখন বুঝতে পারলাম যে তোয়ালে নিয়ে আসা মানুষটি দিদি নয়, বরং জিজু। তোয়ালে দেওয়ার সময় জিজু অদ্ভুত আচরণ করছিল। তাকে দেখে আমি তৎক্ষণাৎ বাথরুমের দরজা বন্ধ করলাম এবং ভিতর থেকে বললাম, যাকে ডাকলাম সে না এলে আপনি কেন এলেন? জিজু উত্তর দিলেন, তোমার দিদি কাজে ব্যস্ত ছিল, আমি তোমার ডাক শুনলাম তাই চলে এলাম। তোমার তোয়ালে লাগবে নাকি আমি চলে যাব? জিজুর কথা শুনে আমি তোয়ালে নিয়ে নিলাম। সবকিছু দেখে আমার মনে তার প্রতি অদ্ভুত কিছু অনুভূতি জেগে উঠল। সেদিন প্রথমবার আমি তাকে একটি মৃদু হাসি দিলাম। ঘর থেকে বের হওয়ার আগে জিজু বলল, প্রিয়া, তুমি সত্যিই খুব সুন্দর। সেদিন তার প্রশংসাটা আমার বেশ ভালো লেগেছিল। যখন আমি সাজগোজ করে দিদির ঘরে গেলাম তখন দিদি ও জিজুকে একসঙ্গে দেখে আমার মনে নানা চিন্তা আসতে লাগল। কে কাকে ভালো মানায় এটা বোঝার প্রয়োজন ছিল না। সেই অর্ধরাতে আমি হঠাৎ আমার পাশে কারও উপস্থিতি টের পেলাম। ধীরে ধীরে কেউ আমার মুখে হাত বুলাতে লাগল। ঘরের লাইট জ্বালিয়ে দেখি যাকে সন্দেহ করেছিলাম সেই জিজুই আমার পাশে শুয়ে আছে। তার দৃষ্টি আমার উপর পড়েছে এবং আমি ধীরে ধীরে বুঝতে পারছিলাম যে সে আমার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে। আমি তাকে বোকা দেইনি, বরং আমার হাসি দেখে জিজু বলল, তোমার সৌন্দর্যই আমাকে এখানে টেনে এনেছে। আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। আমি হাসিমুখে উত্তর দিলাম, জিজু, আপনি যে বিশেষ পোশাক আমার জন্য এনেছিলেন তা আমার খুব ভালো লেগেছে। আমার কথা শুনে জিজু বলল, প্রিয়া, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমার ভালোবাসা মেনে নিচ্ছ। আমি বললাম, জিজু, আমি রাতের বেলা আপনাকে আমার পাশে দেখে রাগ করিনি। এর মানে কি হতে পারে তা আপনাকেই বুঝতে হবে। সম্ভবত জিজু আমার ইঙ্গিত বুঝে গিয়েছিল। তারপর সে বলল, প্রিয়া, আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি আমার ভালোবাসা গ্রহণ করেছ। আমি বললাম, হ্যাঁ জিজু, আমি আপনার ভালোবাসা মেনে নিয়েছি, কিন্তু আমি জানি আপনি দিদিকে আমার থেকেও বেশি ভালোবাসেন। আপনার দিদির সেই ভালোবাসাই হয়তো আপনাকে আমার কাছে আসতে বাধা দেবে, এতে আমার পূর্ণ বিশ্বাস আছে। এই কথা শুনে জিজু বলল, না, আমি তোমার দিদিকে ভালোবাসি না, তাকে বিয়ে করেছি কেবল তাকে অসহায় মনে করে। আমি জিজ্ঞেস করলাম, যদি আমি আপনাকে বিয়ে করার সিদ্ধান্ত নিই তাহলে কি আপনি দিদিকে সঙ্গে রাখবেন? জিজু বলল, প্রিয়া, তুমি যা বলবে আমি করতে রাজি আছি। আজ পর্যন্ত তোমার মতো সুন্দর মেয়ে দেখিনি। তুমি শুধু সুন্দরী নও, তোমার ভাষাও মনমুগ্ধকর। তোমার দিদিকে আমি কেবল নিজের স্বার্থের সঙ্গে রেখেছি। আমি বললাম, আপনি ঠিকই বলছেন জিজু, আমার দিদি এমনিতেও কোনো কাজের না। আমিও তার সাথে শুধু প্রয়োজনীয় সম্পর্ক রেখেছি। সে অনেকবার আমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এখন আপনি যেমন বলবেন আমি তাকে সরিয়ে দেব। জিজু বলল, নিহারিকাকে সরানোর দরকার নেই। যদি সে আমাদের পথ থেকে সরে যায় তাহলে মাসে ২ লাখ টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে। আমার ব্যবসাও তেমন ভালো চলছে না। আমি জিজ্ঞেস করলাম, ব্যবসা তেমন না চলার মানে কি? এই মাসে কোনো মেয়ে আপনার জালে পড়েনি নাকি?
এই কথা বলতেই জিজু আমার পাশ থেকে সরে গেল। তারপর সে বলল, তুমি কি আবোল তাবোল বলছ? আমি কি মেয়েদের ফাঁসানোর ব্যবসা করি? আমি বললাম, আপনার ভালো মানুষের মুখোশ পরে অভিনয় করার দরকার নেই। আপনার আসল রূপ আমার সামনে প্রকাশ হয়ে গেছে। দুপুরে যখন আমি আপনার ঘরে ক্যামেরা খুঁজতে গিয়েছিলাম, তখন আপনার আলমারিতে লুকানো একটি ব্যাগের দিকে আমার নজর পড়েছিল। সেই ব্যাগ থেকে মোবাইলের ভাইব্রেশন শুনে আমি সেটা পরীক্ষা করতে গেলাম। তখনই আপনার পুরো ইতিহাস আমার সামনে চলে এলো। সেই ব্যাগে আমি আপনার কিছু ভুয়া নথিপত্র এবং ৫-৬টি মোবাইল দেখেছি। মোবাইলগুলোতে একটি বিশেষ নম্বর ছিল যা ওয়াইফ নামে সেভ করা ছিল। শুধু তাই নয়, আমি বিভিন্ন নারীর সাথে আপনার বিয়ের ছবিও দেখেছি। আপনার ভালোবাসার মোহে অন্ধ আমার দিদির চোখ খুলে দেওয়া দরকার ছিল, তাই আমি আপনার সাথে প্রেমের অভিনয় করছিলাম। আমার কথা শুনে জিজু আমার গলা চেপে ধরল। তারপর সে বলল, তুমি আমার অর্থের উৎসকে মুছে দিতে পারবে না। নিহারিকা কখনোই তোমার কথা শুনবে না। তখন আমি ঘরে লাগানো লুকানো ক্যামেরার দিকে ইশারা করলাম। আমার আর জিজুর মধ্যে যে কথাগুলো হচ্ছিল তা সবই দিদি লাইভ দেখছিল। জিজু আমার গলা চেপে ধরার আগেই দিদি ঘরে ঢুকল। তার পেছনেই পুলিশও এসে গেল। পুলিশ জিজুর হাতে হাতকড়া পরিয়ে দিল। দিদি সেই কাপুরুষকে একটি জোরালো চর মার। জিজু আমার দিদিকে কেবলমাত্র টাকার জন্যই বিয়ে করেছিল। দিদি পঙ্গু হওয়ায় বাবার দেওয়া একটি ফ্ল্যাট পেয়েছিল এবং প্রতি মাসে বাবা তাকে ৫০,০০০ টাকা পাঠাতেন। দিদি অনলাইনে কাজ করে কিছু টাকাও উপার্জন করত। সে এতটাই সহজ সরল ছিল যে তার এটিএম কার্ডও জিজুকে দিয়ে রেখেছিল। আমার জিজু ছিল একজন প্রতারক। সে অনলাইনে ভুয়া প্রোফাইল তৈরি করে মেয়েদের ফাঁসাত। বিয়ের পর দানদক্ষিণা আর গহনা পেয়ে সে ১৫ থেকে ২০ দিন সেই মেয়েদের সাথে ভালোবাসায় মত্ত থাকত। তারপর হয় তাদের তালাক দিত, নয়তো কিছু মেয়েকে অন্য কোথাও বিক্রি করে দিত। যা সে অন্য মেয়েদের সাথে করেছে তা আমি আমার দিদির সাথে ঘটতে দিতে চাইনি। পুলিশের সামনে আমি জিজুর ব্যাগ উল্টে দিলাম। তাতে তার ভুয়া নথি, মোবাইল এবং বিভিন্ন নারীর সাথে তার বিয়ের ছবি বেরিয়ে এলো। দিদি ভীষণ মর্মাহত হয়েছিল। জিজুর সাথে বিয়ে করে পাওয়া দানদক্ষিণা এবং মাসে লাখ টাকার আয় সেই প্রতারক পাচ্ছিল। তাই সে ৬ মাস ধরে দিদির সাথে সম্পর্ক টিকিয়ে রেখেছিল। সেই ৬ মাসে সে আরও ৬টি মেয়ের সাথে বিয়ে করেছিল। এই প্রতারণার জন্য সে সবসময় বাড়ির বাইরে থাকত এবং দিদিকে কাজের বাহানা দিত। সে এমন একজন অপরাধী ছিল যাকে পুলিশ গত বছর ধরে খুঁজছিল। সেই প্রতারককে কোর্ট করা শাস্তি দিয়েছে। বন্ধুরা, কাউকে অন্ধভাবে বিশ্বাস করার আগে তার সত্যতা যাচাই করা খুবই জরুরি, কারণ সত্যি প্রকাশ পেলে আসল মুখোশ খুলে যা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নাম ভূমি। এই গল্পটি একটি রহস্যের, যা জানার জন্য আমি অনেক চেষ্টা করেছি। দয়া করে গল্পটি শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন। আমার বিয়ের ২ বছর হতে চলেছে। আমার শাশুড়ি, বিনিতা, বিয়ের প্রথম দিন থেকেই খুব ভালো আচরণ করছিলেন, কিন্তু তার একটি অভ্যাস আমাকে খুব বিরক্ত কর। বিনিতা খুব ভালো এবং সমৃদ্ধ পরিবারের ছিলেন। আমার শ্বশুরের ব্যবসাও খুব ভালো ছিল, কিন্তু তিনি খুবই রাগী মেজাজের মানুষ ছিলেন। তার আসার সাথে সাথে ঘরের সবাই চুপ হয়ে যেত। আমার শাশুড়িও তাকে খুব ভয় পেতেন। আমার স্বামী আরুষ তার বাবার সাথে কাজ করতেন। তিনি তার মা-বাবার একমাত্র ছেলে এবং খুব আদরের ছিলেন। আমার শাশুড়ির কিছু অদ্ভুত আচরণ আমার নজরে আসত। যদিও তিনি খুব ভালো ছিলেন, কিন্তু তার কিছু কাজ থেকে আমি ভয় পেতাম। তার কাছে একটি পুরনো যুগের সিন্দুক ছিল, যার চাবি তিনি সবসময় গলায় ঝুলিয়ে রাখতেন। বিয়ের পরের দিন থেকেই আমি এসব দেখতে শুরু করি। আমার শাশুড়ি প্রতিদিন নিজের কাপড় ধুয়ে না শুকিয়ে আলমারিতে রেখে দিতেন। তার এই আচরণে আমি খুবই অবাক হতাম। একদিন আমি বিরক্ত হয়ে আমার স্বামীর কাছে এই ব্যাপারে অভিযোগ করলাম। তিনি আমার কথা বিশ্বাস করলেন না এবং আমাকে উল্টোসিধা কথা শুনিয়ে দিলেন। আমি খুব কষ্ট পেলাম। একদিন আমি আমার শাশুড়িকে বললাম, মা, আমি খুব ক্লান্ত হয়ে যাই, কাপড় ধোয়ার কাজটা কি আপনি করতে পারেন? কিন্তু তিনি কড়া করে না বলে দিলেন। একদিন আমি শাশুড়ির ঘরে খাবার দিতে যাচ্ছিলাম। দরজার কাছে পৌঁছতেই আমি হাসির আওয়াজ শুনলাম। আমি জানালা দিয়ে উকি দেওয়ার চেষ্টা করলাম। দেখি তিনি সিন্দুক বন্ধ করছেন। আমার খুবই অদ্ভুত লাগল। এই সিন্দুকে এমন কি আছে যা তিনি সবসময় লুকিয়ে রাখেন? ৩ দিন আগে রাতে আমার ঘুম ভেঙে গেল এবং আমি পানি পান করতে রান্নাঘরে গেলাম। আমি দেখলাম আমার শাশুড়ি আগেই সেখানে ছিলেন। আমি খুব অবাক হলাম। এত রাতে তিনি রান্নাঘরে কি করছেন? আমি জিজ্ঞাসা করলাম, মা, আপনি এত রাতে কি করছেন? তিনি ঘাবড়ে গেলেন এবং বললেন, আমার খুব ক্ষুধা লেগেছিল। এ কথা বলে তিনি রান্নাঘর থেকে চলে গেল। তার আচরণে আমি খুবই অস্বস্তি অনুভব করলাম, কারণ তিনি তো আগেই খেয়েছিলেন। আমি সাহস করে একদিন জিজ্ঞাসা করলাম, মা, আপনি গা ভেজা কাপড় আলমারিতে কেন রাখেন? এতে তো দুর্গন্ধ হয় না? তিনি হাসতে হাসতে বললেন,
বেটি, আমার চুলকানি হয় তাই ভেজা কাপড় পরে ঘুমাই, এতে আমি শান্তি পাই। এই রোগ আমার বিয়ের আগে থেকেই আছে। তার কথায় আমি বিশ্বাস করিনি, কিন্তু মাথা নাড়িয়ে কাজ করতে লাগলাম। মা প্রতিদিনের মতো আজও তার ধোয়া ভেজা কাপড় নিয়ে নিজের ঘরের দিকে যাচ্ছিলেন। আমি দেখে খুব অস্বস্তি বোধ করছিলাম। এমন সময় আমার স্বামী আরুষ ডেকে উঠলেন। আরুষের আচরণও তার বাবার মতোই রাগী ছিল। তিনি আমাকে বললেন যে তার ফাইল ঘরে রয়ে গেছে। আমি গিয়ে ফাইল খুঁজে এনে দিলাম। রাতে সবাই নিজেদের ঘরে ঘুমিয়ে পড়লে হঠাৎ মেঘের গর্জনের শব্দ শুনলাম। মনে পড়ল ছাদে কাপড় শুকোতে দেওয়া আছে। আমি তাড়াতাড়ি ছাদের দিকে ছুটলাম। ছাদে গিয়ে দেখি মা সেখানে দাঁড়িয়ে আছেন। তিনি সেই স্যুট পরা, যা আমি ধুয়ে দিয়েছিলাম। তিনি বললেন যে কাপড় তুলতে এসেছেন। তার কথা শুনে মনে হলো তিনি মিথ্যা বলছেন। পরের সকালে আমি মায়ের কাপড় ধুতে গিয়ে তার কাপড় থেকে সেই চাবি পেলাম, যা তিনি সবসময় গলায় রাখতেন। আমি খুব খুশি হলাম। তাড়াতাড়ি মায়ের ঘরের দিকে ছুটলাম। ঘরে পৌঁছে দেখি মা আলমারিতে কিছু করছেন। আমার পায়ের শব্দ শুনে তিনি হঠাৎ আলমারি বন্ধ করে আমার দিকে তাকালেন। আমি দেখলাম মায়ের মুখ একদম হলুদ হয়ে গেছে, যেন তার কোনো চুরি ধরা পড়ে গেছে। মা আমাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, কি করতে এসেছ? কোনো কাজ ছিল? আমি কিছু না বলাই ঠিক মনে করলাম এবং বললাম, মা, আপনার চাবি আমি কাপড় ধুতে গিয়ে পেয়েছি। মায়ের চোখ সেই চাবি দেখে ঝলমলিয়ে উঠল। তিনি তাড়াতাড়ি আমার হাত থেকে সেই চাবি টেনে নিলেন এবং বললেন, তোমাকে অনেক ধন্যবাদ। আমি সকাল থেকে এই চাবি খুঁজছিলাম, জানি না কোথায় রেখে ভুলে গেছিলাম। মায়ের কথায় আমি হাসি দিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। আমার সন্দেহ মায়ের প্রতি দিন দিন বাড়ছিল। শুধু একটা চাবির জন্য মায়ের এত ব্যাকুল হওয়া সাধারণ ব্যাপার ছিল না। আমি খুব চিন্তিত ছিলাম, সত্যটা কিভাবে জানব, কারণ মা নিজের ঘর থেকে বেরি হতেন না। আমাকে কিছু করতে হবেই। আমি ভাবলাম, আমাকে আরুষের সাথে কথা বলতে হবে। রাতে আরুষ বাড়ি এলে আমি তাকে বললাম, আরুষ, এবার মাকে আর বাবাকে কোথাও ঘুরতে পাঠিয়ে দিই। তারা তো মানুষ, কখনো বাইরে যান না। তাদেরও তো বাইরে যাওয়ার ইচ্ছা হতে পারে। মন একটু ফ্রেশ হয়ে যাবে। যদি তারা বাইরে চলে যান, তাহলে তুমি আর বাবা তো দুইজনেই ব্যস্ত থাক। একটু বাইরে ঘুরে আসলে নিজেকে ফ্রেশ মনে হবে। আমরা তাদের জন্য কোথাও যাওয়ার প্ল্যান করি। আমার কথা শুনে আরুষ চিন্তায় পড়ে গেলেন এবং বললেন, সব ঠিক আছে, কিন্তু তুমি জানো না বাবা কেমন মেজাজের মানুষ। তিনি বাইরে ঘুরতে যেতে পছন্দ করেন না। তিনি শুধু নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। এসব জিনিসে তার বেশি ইন্টারেস্ট নেই। কিন্তু তারপরও আমি কথা বলে দেখ। আরুষ তার বাবার সাথে কথা বললেন, কিন্তু তিনি এই প্রস্তাবে রাজি হলেন না এবং আমার প্ল্যান ফ্লপ হতে দেখলাম। আমার চেষ্টা বিফল হল। কিছুদিন পর সবাইকে তাদের এক কাছের আত্মীয়ের বিয়েতে যেতে হল। বাবা আর আরুষ সকালে খুব তাড়াতাড়ি বেরিয়ে গেলেন। আমি অসুস্থতার অজুহাত দিয়ে বিয়েতে গেলাম না। বাড়িতে আমি একদম একা ছিলাম। আমার কাছে এর চেয়ে ভালো সুযোগ ছিল না। আমি তাড়াতাড়ি বাইরে দরজাকে ভিতর থেকে বন্ধ করে মায়ের ঘরে ঢুকে পড়লাম। মায়ের ঘর বাড়ির সব ঘরের চেয়ে বড় ছিল। আমি চারপাশে তাকিয়ে ভাবছিলাম, সত্যটা কিভাবে জান। এক এক করে সব জিনিস চেক করলাম। হয়তো মা কোনো জিনিসে চাবি রেখে গেছেন। পুরো ঘর চষে ফেললাম, কিন্তু কিছুই পেলাম না। এমন কোনো জিনিস খুঁজে পেলাম না, যা মায়ের রহস্য জানার পথে সাহায্য করবে। হতাশ হয়ে বাইরে যেতে লাগলাম। হঠাৎ আমার নজর মায়ের আলমারিতে পড়ল। ভাবলাম কেন না ছুরি দিয়ে আলমারি খুলে ফেলা যায়। তাড়াতাড়ি রান্নাঘরে ছুটে গিয়ে ছুরি নিয়ে আলমারি খোলার চেষ্টা করতে লাগলাম, কিন্তু হাজার চেষ্টা করেও কিছু হল না। এত কষ্ট করেও তালা খোলা গেল না। এখন আমি এই রহস্যে কিভাবে পৌঁছাব, যা আমার দিন রাতের ঘুম কেড়ে নিয়েছে? মায়ের ঘর থেকে হতাশ হয়ে ফিরে এসে নিজের ঘরে বসলাম। মাথা ব্যথায় ফেটে যাচ্ছিল। সবকিছু বড় কিছু ইঙ্গিত করছিল। কেন কেউ গলায় চাবি পরে ঘুরবে? এমন কি আছে যা খুব মূল্যবান এবং মাতা সবার নজর থেকে বাঁচিয়ে রাখতে চান? আমি ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে পড়লাম। হঠাৎই আমার মাথায় একটা আইডিয়া এলো। কেন না আমি মায়ের ঘরে লুকিয়ে যাই এবং সবকিছু নিজের চোখে দেখি। তাদের ভেজা কাপড়ের রহস্য কি? আমি মনে মনে স্থির করলাম যে আমি সবার সামনে সত্যটা আনবই। আমি আমার ঘরে আরাম করে বসেছিলাম। তখন মায়ের সাথে আমার এক কঠিন মুহূর্ত ঘটে গেল। মা খুব রেগে আমার ঘরে ঢুকে এসে বললেন, তুমি কি আমার ঘর তল্লাশি করেছ? বেয়াদব মেয়ে, তোমার সাহস কেমন করে হলো? তুমি সেখানে কি নিতে গিয়েছিলে? কার অনুমতি নিয়ে আমার ঘরে গিয়েছিলে? মায়ের গলায় প্রচণ্ড রাগ ছিল। আমি মায়ের রাগী মুখটা ভালো করে দেখছিলাম। তাদের কিভাবে জানা গেল যে আমি তাদের ঘরে গিয়েছিলাম? হয়তো তারা আমার চিন্তা পড়তে পেরেছেন। তখন তারা আমার হাতে ছুরি দিয়ে বললেন, তোমার কালো কাজ তো সেখানেই রেখে চলে এসেছ। আসতে দাও তোমার স্বামীকে। আজ আমি তাকে তোমার সব কাণ্ড কারখানা বলবো, কেমন করে তুমি আমার জীবনকে দুর্বিষহ করে তুলেছ। মায়ের কথা শুনে আমি ভীষণ ভয়ে পড়ে গিয়েছিলাম, কারণ যদি আরুষ জানত, কে জানে সে কি করত। আমি মায়ের সামনে হাত জোট করে বললাম, মা, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো এমন কিছু করব না। মা রেগে আমার ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি কাঁদতে কাঁদতে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলাম যেন মা আরুষকে কিছু না বলে। ধন্যবাদ যে মা আরুষকে কিছু বলেননি।
সেই দিনের পর থেকে মা সব সময় আমার ওপর নজর রাখতেন। আমি সব সময় সতর্ক থাকতাম। এই দিনগুলোতে ব্যবসার কারণে বাবা ও আমার স্বামীকে কিছু দিনের জন্য শহরের বাইরে যেতে হল। এখন বাড়িতে শুধু আমি আর আমার মা একা ছিলাম। আমি সারাদিন কাজে ব্যস্ত থাকতাম। এই দিনগুলোতে আমি পুরোপুরি ভুলে গিয়েছিলাম যে আমাকে কিছু জানার ছিল। মা আমাকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখতেন। না জানি তাদের কি হয়েছিল। আমি খুবই চিন্তিত ছিলাম কেন মা আমার সাথে এমন করছেন। এটা তখনকার ঘটনা যখন বাবাকে এবং আরুষকে 3 দিন হয়ে গিয়েছিল। আমি মাকে রান্নাঘর থেকে খাবার নিতে দেখেছিলাম। মা সব জিনিস এক থলেতে ভরছিলেন। আমাকে খুবই আশ্চর্য হচ্ছিল যে মা সব জিনিস কোথায় নিয়ে যাচ্ছেন এবং কার জন্য। আমার আশ্চর্য মিটেনি যে মা আমাকে আবার ঘরে ফিরে আসতে দেখলেন। আমি দ্রুত বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। মা থলেটা ঘরে রেখে নিজে বিছানায় শুয়ে পড়লেন। আমি ভাবতে লাগলাম যে কি হচ্ছে। মা কেন বিছানার নিচে থলে রাখছেন? আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। মায়ের অদ্ভুত আচরণে এখন আমি খুবই ভীত ছিলাম। তাদের যা কিছু করছেন তা সাধারণ বিষয় ছিল না, যেগুলো উপেক্ষা করা যেতে পারে। আমি ঘুমানোর চেষ্টা করছিলাম এবং অপেক্ষা করছিলাম যে কি হতে চলেছে। মা পরবর্তী কি করবেন। রাতে যখন সবাই ঘুমিয়ে গেল, আমি মায়ের কার্যকলাপ লক্ষ্য করা শুরু করলাম। পরের দিন মা এর কিছু বান্ধবী বাড়িতে এলেন। মা আমাকে আগেই রান্না করতে বলেছিলেন। আমি রান্না করে মাকে জানিয়ে দিলাম। তখন পর্যন্ত তাদের বান্ধবীরা এসে পড়েছিলেন। তারা সবাই খুবই ভালো এবং ধনী বাড়ির লোকজন ছিলেন। মা তাদের আমাকে পরিচয় করিয়ে দিলেন। সবাই খুবই ভালো ছিলেন, শুধু একজন ছাড়া, যিনি বারবার আমাকে দেখছিলেন এবং খুবই ধূর্ত মহিলা মনে হচ্ছিলেন। তিনি হয়তো মা এর সবচেয়ে কাছের বান্ধবী ছিলেন। তারপর সবাই মিলে খাবার খেয়েছিলেন। খাবার খাওয়ার পর মা আমাকে বললেন, তুমি আমার ঘর থেকে পানদানি নিয়ে আসো যাতে খাবার খাওয়ার পর আমরা সবাই পান খেতে পারি। তুমি আমার ঘর থেকে পানদানি নিয়ে আসো। মা বললেন। আমি তাদের ঘরে গিয়ে পানদানি নিয়ে বাইরে আসছিলাম। হঠাৎই আমার পা মুড়িয়ে গেল এবং পানদানি আমার হাত থেকে পড়ে গেল। আমি ব্যথায় সামলাতে পারছিলাম না যে আমার চোখ সেই চাবি পড়ল যা আমাকে মায়ের রহস্য পর্যন্ত নিয়ে যেতে পারে। আমি তাড়াতাড়ি সেই চাবি তুলে নিয়ে আমার শাড়ির পাড়ে বাঁধলাম। সব পানদানি একত্রিত করে আমি বাইরে চলে গেলাম, যেখানে মা আমার অপেক্ষা করছিলেন। আমি পানদানি মাকে দিয়ে নিজে মাথা ব্যথার অজুহাতে ঘরে চলে এলাম। আমার খুবই খুশি হচ্ছিল যে আজ রাতে মায়ের ঘুমানোর পরে আমি সেই রহস্য পর্যন্ত পৌঁছাব, যা মা আমাদের সবার থেকে এত বছর ধরে লুকিয়ে রেখেছেন। অবশেষে কি এমন কারণ আছে যা তাদের এইসব করতে বাধ্য করছে? আমি আমার ভাবনায় ডুবেছিলাম যে তখন মায়ের আওয়াজ শুনতে পেলাম। মা আমাকে চা বানাতে ডাকছিলেন। আমি গভীর নিঃশ্বাস নিয়ে রান্নাঘরে গিয়ে চা বানাতে লাগলাম। যেমনই আমি চুলায় চা বসিয়েছিলাম, হঠাৎই আমার মাথা ঘুরে যেতে লাগল এবং আমাকে মাথা ঘুরতে লাগল। মা রান্নাঘর থেকে কিছু নিতে এসেছিলেন। আমাকে দেখে তারা আমাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে দিলেন। মা আমাকে তাড়াতাড়ি বিছানায় শুইয়ে দিলেন এবং ডাক্তারকে ডাকালেন। ডাক্তারের খবর শুনে আমার শরীরের সব অসুস্থতা উড়ে গেল, যেন হৃদয়ে সুখের নতুন ঢেউ জেগেছে। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানালাম, যিনি আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ সুখে পরিণত করেছেন। মা তো আমার নজর দিতে ব্যস্ত ছিলেন। মা আমার খুবই যত্ন নিতে শুরু করলেন। অবশেষে তো তিনি দাদি হতে যাচ্ছিলেন। আমি মা হতে যাচ্ছিলাম। পরের দিনই মা আমার কাছে একটি ভেজা পায়জামা নিয়ে এসেছিলেন। তা দেখেই আমার অদ্ভুত লাগছিল। মা আমাকে সেই পায়জামা পরতে বললেন। মায়ের কথায় আমি খুবই আশ্চর্য হলাম এবং তাকে বললাম, আপনি আমাকে এই ভেজা এবং নোংরা পায়জামা কেন পরাতে চান? মা বললেন, যখন আমি গর্ভবতী ছিলাম তখন আমিও এই পায়জামা পরতাম, কারণ তোমার শ্বশুর ছেলেকে চেয়েছিল এবং এই আমাদের পরিবারের রীতি, যা কিছু হোক প্রথম সন্তান ছেলেই হবে। তোমার শ্বশুর আগেই বলে দিয়েছেন যে তারা প্রথম সন্তান হিসেবে পরিবারের নাম চালানোর জন্য একজন ছেলে চান। মায়ের কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। বাবা কি করে এত তিক্ত কথা বলতে পারেন? আমি কাঁদতে শুরু করলাম। মা আমাকে চুপ করিয়ে বললেন, এই পায়জামা পরো, এবং সেখানে থেকে চলে গেলেন। আমি অদ্ভুত চোখে আমার পাশে পড়ে থাকা ফাটা পুরানো পায়জামাটিকে দেখছিলাম, যা খুবই খারাপ অবস্থায় ছিল। আমি ঠিক করে নিয়েছিলাম যে কোনোভাবেই আমি এই পায়জামা পরব না। রাতে যখন আমি আমার ঘরে ছিলাম, আমি কিছু ফটফড়ানোর শব্দ পেলাম। আমি ভয়ে গিয়েছিলাম। আমি এবং মা ছাড়া এই সময়ে আর কে হতে পারে? সাহস করে উঠে বাইরে যাবার চেষ্টা করলাম। মা আবার তাদের ঘরের দিকে খাবার নিয়ে যাচ্ছিলেন। আমি বুঝতে পারছিলাম না যে কি করব। আমি ধীরে ধীরে তাদের পিছনে গিয়ে দেখলাম। মা তাদের ঘরে এসে খাবার টেবিলের ওপর রেখে দিলেন। আমি লুকিয়েছিলাম। মা ঘরের চারদিকে তাকাতে লাগলেন এবং বিছানার নিচে রাখা সিন্দুকটি বের করে খোলার চেষ্টা করলেন। যেই মায়ের সিন্দুকটি খোলার সাথে সাথেই আমার পায়ের নিচের মাটি সরে গেল। সিন্দুকে বিভিন্ন ধরনের খেলনা এবং জামাকাপড় ছিল। মা তাদের মধ্যে থেকে একটি খেলনা বের করে সিন্দুকটি আবার তালা দিয়ে বন্ধ করে দিলেন। এইসব দেখে আমি খুবই অবাক হচ্ছিলাম। এরপর মা হেঁটে আলমারির কাছে গিয়ে তাকে খুললেন। যেই মায়ের আলমারির দরজা খুললেন, আমার রুহ কেঁপে উঠল। আলমারির ভেতরে একটি গোপন পথ দেখা যাচ্ছিল। এইসব দেখে আমি খুবই ভয় পাচ্ছিলাম। মা সেই পথ দিয়ে চলে গেলেন। আমি ভয়ে ভয়ে তাদের পিছনে পিছনে গেলাম।
আমার শরীর খুবই কাঁপছিল। মা সেই পথ দিয়ে একটি ছোট ঘরের দিকে চলে গেলেন। আমি একটি দেওয়ালের পিছনে লুকিয়ে তাদের দেখতে লাগলাম। যা আমি দেখলাম তা দেখে আমার চোখ ফেটে গেল। মা একটি 15 বছরের মেয়েকে খাবার খাইয়ে দিচ্ছিলেন। আমার বুঝতে পারছিলাম না যে কি করব। আমি সাহস করে তাদের জিজ্ঞাসা করলাম, এই মেয়েটিকে এবং আপনি তাকে এখানে লুকিয়ে রেখেছেন কেন? মা চুপ ছিলেন। আমি আবার জিজ্ঞাসা করলাম, বলুন মা, এই মেয়েটিকে এবং এখানে কি করছে? এখন আপনি আমাকে সবকিছু বলুন, না হলে আমি বাবাকে ফোন করে সব বলবো। মা কাঁদতে লাগলেন। অবশেষে আমার হুমকি তার ওপর কাজ করেছে। মা আমাকে পুরো গল্পটি বললেন। তিনি বলতে লাগলেন, যখন আমার বিয়ে হয়েছিল আমরা খুবই গরিব ছিলাম এবং তোমার শ্বশুর খুবই রাগী মানুষ ছিলেন। আরুষের বাবার আচরণ তুমি জানোই। তিনি সবসময় নিজের ইচ্ছামতো কাজ করতেন। আমার ওপর অনেক অত্যাচার করতেন। বিয়ের পর থেকেই তিনি আমাকে কোনো সুখ দেননি। বিয়ের দ্বিতীয় মাস থেকেই তিনি সন্তানের জন্য চাপ দিতে শুরু করেন। তিনি মেয়ের নাম শুনতেই পারতেন না। তার কথাই ছিল, আমাদের শুধু একটি ছেলেই চাই, যে এই ঘরের উত্তরাধিকারী হতে পারবে। আরুষের বাবা আমাকে দিনরাত বন্ধা হওয়ার অপবাদ দিতেন। আমি খুবই অস্থির হয়ে পড়েছিলাম। এসব কারণে আমি অনেক ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু কোনো সাফল্য পাইনি। তারপর আমার শাশুড়ি আমাকে এক পণ্ডিতের কাছে নিয়ে গেলেন। তিনি আমাকে মন্দিরে 15 দিন পরপর যেতে বললেন এবং গরিবদের খাবার দান করতে বললেন। একদিন যখন আমি সেখান থেকে ফিরছিলাম, আমি একটি শিশুর কান্নার আওয়াজ শুনলাম। আমি চারপাশে তাকালাম যে কোথা থেকে আওয়াজ আসছে। হঠাৎই আমার নজর রাস্তায় পড়ে থাকা এই শিশুর দিকে গেল। আমি তাকে কোলে তুলে নিলাম। শিশুটি সাদা কাপড়ে মোড়া ছিল। তাকে দেখে আমার হৃদয় কেঁপে উঠল। কে এমন দুর্ভাগ্যবান যে এই শিশুটিকে এখানে ফেলে রেখে গেছে? আমি শিশুটিকে তুলে নিয়ে বাড়ি এলাম। হয়তো ঈশ্বরের পক্ষ থেকে এই শিশুটি আমার জন্য উপহার ছিল। আমি তাকে সবার থেকে লুকিয়ে রাখলাম। এই শিশুটি অলৌকিক কাজ করে। যা কিছু সে স্পর্শ করে তা দফা হয়ে যায়। এই শিশুটি আমার ভেজা কাপড় স্পর্শ করলে আমাদের ঘরের ধনসম্পদ বাড়ে। এই শিশুটির মানসিক অবস্থাও খারাপ। আমি এই শিশুটিকে সবার থেকে লুকিয়ে রাখতাম। যদি কখনো আরুষের বাবা মেয়ে সন্তানের কথা শুনতেন, তিনি বলতেন, মেয়েরা শুধু দুঃখের জন্যই জন্মা। আমি মেয়ে চাই না। যদি তোমার মেয়ে হয়, আমি তাকে নিজ হাতে মেরে ফেলব। আমাকে তো শুধু ছেলে চাই, যে আমার মতো পুরুষ হবে, শক্তিশালী এবং শক্তিমান। আমি তাদের ভাবনায় খুবই কষ্ট পেতাম, কিন্তু আমি অসহায় ছিলাম। যখন এই শিশুটি বড় হতে লাগল, আমার দিন বদলাতে শুরু করল। ব্যবসায় উন্নতি হতে লাগল। আমি শুনেছিলাম যে এমন শিশুদের প্রার্থনা সবসময় শোনা হয়। আমি এই শিশুটির কাছে আমার সন্তানের জন্য প্রার্থনা করিয়েছিলাম, কিন্তু মনে মনে ভয় ছিল যে এই শিশুটি কেউ দেখে ফেলবে। তাই আমি তাকে সবার থেকে লুকিয়ে রাখতাম। যে পায়জামাটি আমি তোমাকে দিয়েছিলাম, তা এই শিশুটি আরুষের জন্মের সময় আমাকে দিয়েছিল। তারপরই আমার আরুষ হয়েছিল। এই শিশুটি তোমার স্বামীর চেয়ে বড়। তার স্বাস্থ্য এবং মানসিক অবস্থার কারণে সে এত ছোট দেখা। যখন আরুষ হয়েছিল, তখন এই শিশুটি 6 বছরের ছিল। তখন থেকেই তার হাতে অলৌকিক ক্ষমতা রয়েছে। তোমার স্বামী আমার বিয়ের 8 বছর পর জন্মগ্রহণ করেছিল। তাই সবাই আমাকে বন্ধা ভাব। কিন্তু তারপরও আমার আর কোনো সন্তান হয়নি। আমি এই শিশুটিকে নিজের সন্তানের মতো লালন পালন করেছি এবং সবার থেকে লুকিয়ে রেখেছি। এই শিশুটি কথা বলতে পারে না, কিন্তু শুনতে পায় এবং তার মন এখনও শিশুদের মতো। আমি তোমার কাছ থেকে এসব কথা লুকিয়েছিলাম যাতে তুমি কাউকে কিছু না বলো। যদি কেউ এর ব্যাপারে জানে, তোমার শ্বশুর খুবই রেগে যাবেন। এটাই কারণ ছিল যে আমি যা আমার সাথে হয়েছিল তা তোমার সাথে না হোক, তাই আমি তোমাকে সেই পায়জামাটি দিয়েছিলাম। মায়ের কথা শুনে আমার খুবই খারাপ লাগল। বাবার ভাবনার জন্য আমরা মেয়েরা কি এতই খারাপ যে আমাদের জন্ম হওয়া নিয়ে মানুষ ভয় পায়? ছেলেকে জন্ম দেওয়া একটি নারীর জীবনের উদ্দেশ্য হয়ে যায়। সেই নারীকে জীবনের শেষ পর্যন্ত অপবাদ দেওয়া হয় যদি সে ছেলে জন্ম না দেয়। আমি মায়ের কাছে ক্ষমা চাইতে লাগলাম। আমি তাকে কতি না ভুল বুঝেছিলাম। আমরা কথা বলছিলাম, তখন হঠাৎই আমার ফোন বেজে উঠল। খবর পেলাম যে আমার স্বামী আরুষের দুর্ঘটনা ঘটেছে এবং এই দুর্ঘটনায় তার 2 পা নষ্ট হয়ে গেছে। এটা শুনে আমার কান কাঁপতে লাগল। মাও এটা শুনে অজ্ঞান হয়ে গেলেন। আমার অবস্থাও খুবই খারাপ হয়ে গিয়েছিল। আমার শ্বশুর খুবই ভেঙে পড়েছিলেন। তাদের সব অহংকার এবং ছেলের গর্ব আজ মাটিতে মিশে গিয়েছিল। তাদের অহংকারের শাস্তি তারা পেয়েছিলেন। আমি আমার ভাগ্যে ধৈর্য ধরছিলাম, কারণ উপরে যিনি আছেন তিনি যা করেন তা ভালোর জন্যই করেন। আমি সব অবস্থাতেই খুশি ছিলাম, কিন্তু আমার স্বামীর অবস্থা আমি সহ্য করতে পারছিলাম না। এসব দুর্ঘটনা মাকে চারপায়ে ফেলে দিয়েছিল। তিনি খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই শিশুটিকে আমি ঘর থেকে বের করে নিজের কাছে রাখতে শুরু করলাম। সেই মেয়েটির সঙ্গে আমার এক আলাদা ধরনের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। আমি তার খুবই যত্ন নিতাম। আমার ঘর ভেঙে পড়ে থাকা দেখে আমি ভাবতাম যখন মানুষ মারা যায় তখন তাদের অহংকার কোথায় চলে যা। মেয়েদের ঘৃণা করার প্রচারকরা সারা জীবন ছেলেদের মতো আচরণ করে। মেয়েদের জন্য এমন কথা ব্যবহার করবেন না, যা পরে আপনার জন্য জীবনের শাস্তি হয়ে দাঁড়া। যারা মেয়েদের খারাপ মনে করেন,
তারা এটা দেখেন না যে মেয়ে হলো সেই যে আপনাকে এই পৃথিবীতে এনেছে এবং মা হয়ে আপনাকে লালন পালন করেছে, মেয়ে হয়ে আপনার সহায় হয়ে উঠেছে এবং বউ হয়ে আপনার পরিবার বৃদ্ধি করেছে। আমাদের দেশের মেয়েরা ছেলেদের থেকে কোনো অংশেই কম নয়। যারা ছেলেদের নিয়ে অহংকার করেন এবং মেয়েদের হত্যা করার কথা ভাবেন, তাদের অহংকার মাটিতে মিশে যায়, কারণ অহংকার সবার আগে অহংকারীকে ধ্বংস করে। আপনার সবার কাছে অনুরোধ, মেয়েদের কখনো ছেলেদের থেকে কম মনে করবেন না। মেয়েরা খুবই মূল্যবান হয়। বন্ধুরা, আশা করি আপনাদের আমাদের গল্পটি ভালো লেগেছে। গল্পটি ভালো লেগেছে তো ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশন বেলটি অবশ্যই বাজান যাতে পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।